সকালে ঘুম থেকে উঠে যে ব্রাশে কতটা মাজন নেবেন কে ডিফাইন করছে? ম্যাথ ডিফাইন করছে। ম্যাথমেটিক্স ইজ আ সাবজেক্ট হোয়ার গড হ্যাজ রিটেন দ্য ইউনিভার্স। এসএম দের বই পড়ে ডাব্লিউবিজেই বা জেই মেন এক্সামের জন্য যে অ্যাডভান্টেজ একটা স্টুডেন্ট পাবে সেটা অন্য কোনো বই পড়ে পাবে। কোনো কিছুই ঠিকঠাক না থাকলেও সব কিছুকে উজাড় করে লেগে থাকতে জানতে হয়, লেগে থাকতে জানতে হয় নিজের শেষটুকু দিয়ে। ফোন খুললেই দেখছে কেউ নাচছে। হ্যাঁ, এরা যত বেশি জানে তত কম মানে, সে কারণে কি শিক্ষাটা প্রথম অ্যাটাক করা হচ্ছে? যেভাবে সিস্টেমটা শিক্ষাকে কাফন পরিয়েছে, মারা তো গেছে অনেকদিন আগে, কাফন পরিয়েছে, সেই কাফনে শেষ কিছুদিন ধরে কাফন পরানো দেহটাকে নিয়ে কবরস্থ করা হলো। আমিনুল স্যার নিজের দাম্পত্য জীবন, নিজের বাকিটা সেটা ম্যানেজ করে কি করে? ঘর ছোট হবে, গাড়ি ছোট হবে, এক্স্যাক্টলি। তা তুমি ভালো থাকবো। সো লেটস গো। ওকে। বিশ্বজোড়া পাঠশালা মোড়, সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। শিক্ষা নিয়ে যার দিবারাত্রি, শিক্ষায় যার ধ্যান জ্ঞান, তেমনই শিক্ষকদের তো বাংলা বারবার চেয়েছে। বাংলা ছাত্রছাত্রীদের চোখে আগুন জ্বালের যিনি, আজকের ক্লাসরুমে বিরতির বিশেষ অতিথি তিনি। সায়েন্স নাকি আর্টস, যেই নাকি নিট, গ্রাম থেকে শহরের পড়াশোনার সব নিয়ে আলোচনায় থাকবো আমিনুল স্যারের সাথে। আপনাদের মতন যারা ইউটিউবে আজকে টিচার হয়ে পড়াচ্ছেন, একদম, তারা বহু ছাত্রছাত্রী যারা হয়তো একটু হলেও সরে গেছিল পড়াশোনার দিকে, তাদেরকে আবার পড়াশোনার দিকে ফিরিয়ে আনছেন সামহাট। তো সেটা ভেবে কেমন লাগে? ভেবে তো অবশ্যই ভালো লাগে। ভালো কাজ করছি, সেটার নিজের ভালো লাগাটা না থাকলে তো থাকবেই না। তো আমরা যে কাজটা করছি সেই কাজটা কিছুটা করেছি, সম্পূর্ণটা এখনো করে উঠতে পারিনি। আমার ব্যক্তিগতভাবে আমি যখন 2011 এবং 13 উচ্চ মাধ্যমিক ব্যাচ ছিলাম, যখন পড়াশোনা করেছি, আমি অর্থের অভাবে কোনো টিচার নিতে পারিনি। আমি ম্যাথামেটিক্স নিজে পড়েছি এসএন দের বইয়ের শুধু এক্সাম্পল এবং কনসেপ্টের উপর বেস করে। কিন্তু স্যার সেটা তো বোধহয় আমাদের অধিকাংশ ছাত্রছাত্রী আজ এই অবস্থায় একেবারেই। এবং আজকের সময়ে দাঁড়িয়ে আমি এটা ফিল করেছি, আমি আপনাকে একটু আগেই বলছিলাম যে আমি যে হেঁটেছি, আমি এটা অনুধাবন করেছি যে আসলে বাংলাতে এরকম অবস্থা আছে এবং ছাত্রছাত্রীরা এখনো সত্যিই অর্থের অভাবে সায়েন্স নিতে ভয় পায়। আমরা চাই তাদের শক্তি হতে, তাদের সাহস হতে, তাদের ভয়টাকে কাটিয়ে দিতে। শুধু ভয় কাটিয়ে দিয়ে পালিয়ে যেতে নয়, তাদের হাতে হাত ধরে সাহস দিতে, তাদের কাঁধে কাঁধ রেখে তাদের সাথে দাঁতে দাঁত চেপে এই লড়াইটা লড়তে। তো আমরা শুনেছি আমিনুল স্যার নাকি খুব ফিটনেস ফ্রিক, এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য। আমি বিশ্বাস করি যে মেন্টাল হেলথ ভালো লাগতে গেলে ফিজিক্যাল হেলথ অনেক বেশি দরকারি, এবং এটা আমি প্রত্যেকটি স্টুডেন্টকে বারবার করে বলার চেষ্টা করি যে ফিজিক্যাল হেলথ যদি ভালো না থাকে, আমি পড়তে বসলাম, আমার মাথার যন্ত্রণা করছে, কোনোদিন আমি কমপ্লিট ডেডিকেশনে পড়তে পারবো না। ইটস ইম্পসিবল। তার জন্য আমাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই আমাকে ফিজিক্যালি ফিট থাকা মানে সারাদিন আমাকে দৌড়তে হবে এমনটা না। আমি যোগা করতে পারি, আমি দিনের একটা নির্দিষ্ট টাইম, আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক, আমার নিজের ফিজিক্যাল ফিটনেসের জন্য দেবো। এটা আমি আমার লাইফে মেনটেন করি। আমি যদি আমার লাইফে মেনটেন না করি তাহলে আমি কাউকে কেন বলবো? বলার অধিকার আমার নেই। আমি যেটা করব সেটা বলবো। আমি কি করি বলতে, আমি প্রত্যেকদিন সকালে নিয়মিত শরীর চর্চা করার চেষ্টা করি। রানিং, আমি তো মনে করি যে জীবন, এই যে আমরা আমাদের জীবনটাতে দৌড়চ্ছি, ইটস এ ম্যারাথন। সো আমি আমার রিয়েল লাইফে দৌড়ানো বা ম্যারাথন, এটাকে অনেক বেশি প্রায়োরিটি দিই, এবং আমি অ্যাজ এ ম্যারাথন রানার অনেকগুলো ইভেন্ট পার্টিসিপেট করেছি। ইভেন আরো আগামীতে অনেকগুলো ইভেন্টে পার্টিসিপেট করার ইচ্ছে আছে। এখানে তো যেই কথাটা যেহেতু বলছেন, এবং সেখানে একটা আমি বলবো, এটা হয়তো স্টুডেন্টরা বা বাকি সবার কতটা জানা আছে আমি জানি না, বাট আমি যেহেতু শুনতে পেয়েছি তাই বলবো আপনি শেয়ার করুন যে ম্যারাথনটা তো একরকম হচ্ছে, সেখানে আপনি তার আগে গিয়েও আর একটা স্টেপ নিয়ে আপনি অনেক লম্বা লম্বা মানে স্ট্রেঞ্চও একসাথে হেঁটেছেন, সেরকমও করেছেন। সেই স্টোরিটা যদি একটু শেয়ার করেন। 2023 সালের অক্টোবর নাগাদ আমি হাঁটতে শুরু করেছিলাম। অ্যাকচুয়ালি মানুষ অনেক বেশি পাগলামিতে বিশ্বাসী। আমি মনে করি যে আমি পাগল, এবং লোক যদি আমাকে পাগল বলে তাহলেই আমি সঠিক ডিরেকশনে আছি। তো আমি একটা পাগলামি করেছিলাম, সেটা হচ্ছে আমি ডিসাইড করলাম যে ম্যাপ ট্যাপ দেখে, মানে ডিসাইড করলাম যে আমি হাঁটবো। এবং কেন হাঁটবো? আমি হাঁটবো শিক্ষার জন্য।
আমার ওই হাঁটার যে মুভমেন্টটা তার নাম দিয়েছিলাম পড়বে বাংলা। তো পড়বে বাংলা 2K23 আমরা শিক্ষার জন্য হেঁটেছিলাম, আমি এবং আমার দুটি ছাত্র, তারা শিফটিং করে করে হেঁটেছিল তো আমার সাথেই। এবং এটা হেঁটেছিলাম যে আমি প্রায় প্রান্তিক, বিশেষত প্রান্তিক জায়গাগুলোতে অবজার্ভ করতে গেছিলাম যে এক্স্যাক্টলি সেখানে স্কুলের অবস্থা কেমন, সেখানে স্টুডেন্টরা কিভাবে পড়াশোনা করছে, তারা কতটা অনলাইনের আওতায় আসতে পারছে, আসলে আমাদের যে অনলাইন এডুকেশনগুলো সেগুলো কি বৃথা পণ্ডশ্রম নাকি তাদের উপকার করছে। এই সব কিছু মিলিয়ে আমি প্রায় 750 কিলোমিটার হাঁটি। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, এই পুরোটা হাঁটি। এবং হেঁটে প্রচুর স্টুডেন্ট, প্রায় 1000-এর উপরে স্টুডেন্টের সাথে আমার এই হাঁটাতে দেখা হয়। কখনো দেখা যায় যে আমি সকালে হাঁটছি, কোনো স্টুডেন্ট সকালে প্রাইভেট করতে যেতে যেতে হঠাৎ আমিনুস স্যার না, মানে এসে পায়ে প্রণাম করছে, মানে এইগুলো তো খুবই বড় প্রাপ্তি হয়ে গেছে। এবং তাদের সাথে যে কমিউনিকেশন, কথা বলা এবং তাদের থেকে যে বিভিন্ন বিষয়ে শোনা, এটার ফলে আমি অনুধাবন করেছি আমি 2023-এ হাঁটার পর ফিরে এসে আমি আরো অনেক অ্যাক্টিভলি এই কাজটা করেছি। মানে অনেক যে- বেশি ইনভলভ হ্যাঁ, মনে হয় নিশ্চয়ই। একদম। ম্যাথসে বহু ছাত্রছাত্রী যাদের ভয়, সেখান থেকে ভালোবাসা, হুম। এটা করেন কি করে? অ্যাকচুয়ালি আমি সবসময় যেটা বিশ্বাস করি যে ভয়কে জয় করতে হবে, জয়কে ভয় নয়। তো আমার মনে হয় যে ম্যাথসের কয়েকটা সিম্পল জিনিস যদি মনে রাখা যায় তাহলে ম্যাথস খুব ইন্টারেস্টিং প্রত্যেকের কাছে। আজকে যদি আমরা ভাবি যে গ্যালিলিও বলছেন ম্যাথমেটিক্স ইজ আ সাবজেক্ট হোয়ার গড হ্যাজ রিটেন দ্য ইউনিভার্স, তো আমরা ভাবি যে ম্যাথ যেটা বইয়ে পড়া হয় সেটা আসলে অন্য কিছু, এর প্র্যাকটিক্যাল কিছু আমাদের জীবনে প্রয়োজন নেই। কিন্তু আপনি ভাবুন তো, আপনি সকালে ঘুম থেকে উঠে যে ব্রাশে কতটা মাজন নেবেন, কে ডিফাইন করছে? ম্যাথ ডিফাইন করছে। প্রতিটা জায়গায় প্রতিটা জায়গাতে ম্যাথ। কিন্তু সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে টিচার যারা পড়াচ্ছে তারা ম্যাথটাকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে পড়াচ্ছে। তারা ম্যাথটাকে স্টুডেন্টদেরকে যদি ব্যক্তিগত জীবনের সাথে অ্যাটাচ করে দিতে পারে, আমার মনে হয় এটা খুব ইন্টারেস্টিং। রাইট স্যার। যে প্ল্যাটফর্মে ধরুন আমরা পড়ানো হচ্ছে, বা যে প্ল্যাটফর্মে ধরুন আপনিও পড়াচ্ছেন বা আমরাও পড়াচ্ছি, একদম ইউটিউবে, সেখানে ধরুন যেমন আমাদের একটা সুযোগও করে দিচ্ছে, প্রচুর নেগেটিভ কমেন্টসও আসে, একেবারে। সেগুলো কি করে হ্যান্ডেল করে? প্রথম খুব খারাপ লাগতো সত্যিই, মানে এত পজিটিভ আস্তে আস্তে নেগেটিভ আসছে, খারাপ লাগতো। এখনো বলবো না যে খারাপ লাগে না। খুব সত্যি কথা বলতে, যাদের জন্য কাজ করছি তারা যদি গালাগালি দেয়, তারা যদি সেই অ্যাপ্রিসিয়েশন না করে, তাহলে খারাপ লাগে। তো আমি দিন শেষে যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে আমি যে কাজটা করছি সেটাতে অনেকে খুব প্রশংসা করছে, হাততালি দিচ্ছে, অনেকে আবার ঘৃণাও করছে। কিন্তু এই প্রশংসা আর ঘৃণা দুটোই আমি গায়ে মাখি না। আমি অ্যাট দ্য এন্ড রাতে শোয়ার সময় এটা ভাবি, আজ সারাদিন আমি যে কাজগুলো করলাম সেগুলো ভালো করলাম না খারাপ করলাম, সেগুলো আসলে সোসাইটিতে কিছু ইম্প্যাক্ট ফেললো না ফেললো না। যদি ফেলে তাহলে আমি আসলেই সাকসেসফুল পারসন, যদি না ফেলে তাহলে নয়। এবার আমরা একটা র্যাপিড ফায়ার করব। একদম। রুলসটা বলে দিচ্ছি আগে। দুটো করে শব্দ বলবো, কিসের জন্য বলে দেবো, আপনি একটা শব্দ চুজ করবেন। যদি দুটোই চুজ করি? দুটোর অপশনটা নেই। আচ্ছা। আর তারপর আর যদি একটাও না চুজ করি? সেটাও আমার মনে হয় এখানে এখন অপশনটা নেই। তো আমরা একটা সিলেক্ট করবো, বাট ঠিক আছে, সেটা আপনার Okay, উপর okay, রয়েছে, এটা রয়েছে, বাট ইউ ক্যান স্কিপ। আর আরেকটা হতে পারে, সেটা হচ্ছে আমি একটা কোয়েশ্চেন করবো, আপনি একটা ওয়ান ওয়ার্ডে অ্যান্সার দেবেন। ওকে ঠিক আছে? সো লেটস গো। ওকে। অ্যালজেব্রা না ক্যালকুলাস? ক্যালকুলাস। পড়ানোর মেথড ফেস টু ফেস না অনলাইন? দুটোই। আন্ডারস্ট্যান্ডিং কনসেপ্টস না প্র্যাকটিস প্রিভিয়াস ইয়ার্স, কোনটা অ্যাকচুয়ালি পড়া উচিত? দুটোই। পড়ানো যে ধরনের হয় সেটা হিউমারাস হওয়া উচিত না চ্যালেঞ্জিং? চ্যালেঞ্জিং। থিওরি বেসড অ্যাপ্রোচ না প্র্যাকটিক্যাল? প্র্যাকটিক্যাল। অন্য যদি সাবজেক্ট কিছু পড়াতে হয়, সেই সাবজেক্টটা কি হবে? বাংলা। প্রিয় লেখককে? বিভূতিভূষণ। বাংলার ফেভারিট ডেস্টিনেশন? বাংলায় ফেভারিট ডেস্টিনেশন বলতে ঘুরতে যাওয়ার জায়গা দার্জিলিং। হিস্টোরিক্যাল পার্সন যদি কারোর সাথে ডিনার করার সুযোগ দেওয়া হয়, কে হবে? হিস্টোরিক্যাল পার্সন। সেরকম হিস্ট্রি নিয়ে খুব একটা কাজবাজ করিনি, বা কোনো যে ইন্সপায়ার করেছে, এখন সে আর নেই। শ্রীনিবাস রামানুজন। ওকে। লাস্ট কোন মুভি দেখেছিলেন? লাস্ট কোন মুভি দেখেছিলাম এটা তো একটু ডিফিকাল্ট, আমি প্রচন্ড পরিমাণে মুভি দেখি। তো ওয়ান্স আপন এ টাইম কলকাতা, যেটা মায়ানগর চলছে সেটা। ডাব্লিউবি যেই জন্য যে প্রিপারেশন নেওয়া হয়, সেটার জন্য কতটা সময় অ্যাকচুয়ালি লাগা দরকার?
6 মাসে কি পসিবল ডাব্লিউবিজেই প্রিপারেশন? অ্যাকচুয়ালি 6 মাস, 3 মাস, 2 মাস এভাবে তো প্রিপারেশন হয় না। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে একটা স্টুডেন্ট 11-এ ভর্তি হচ্ছে, তার প্রিপারেশন, সে হয়তো কোনো কোচিংয়ে ভর্তি হচ্ছে না, কিন্তু সে যখনই পড়া শুরু করলো, যখনই সে বইটা খুললো, তার প্রিপারেশন সেখান থেকে স্টার্ট হলো। তার কারণ আমি বিশ্বাস করি যে কোনো এন্ট্রান্স, সেটা বোর্ড হোক, যেই হোক, যাই হোক না কেন, বেস সবসময় শক্ত করা দরকার। এবং ভিত তুমি শক্ত তখনই করবে যখন তোমার টেক্সট বুকটা তোমার কাছে ভালো করে আয়ত্তে থাকবে। সুতরাং টেক্সট বুক আয়ত্তে আছে মানে তার 50% প্রিপারেশন অলরেডি কমপ্লিট। বাকি 50% এবার সে বিভিন্ন মডিউল থেকে কোশ্চেন প্র্যাকটিস করছে, আরো অ্যাডভান্স কনসেপ্ট নিচ্ছে, সেগুলো করতে হবে। এবার সেটা স্টুডেন্টের উপর ম্যাটার করছে, সে কতদিনে সেটা করতে পারছে। কেউ 2 মাসে করে ফেলতে পারছে, কেউ 1 বছরে করছে, কেউ 2 বছর ড্রপ নিয়ে করছে, সেটা তার উপর ডিপেন্ড করছে। স্টুডেন্ট যেটা ভ্যারি একদম। করছে। এবার একটা যেটা হয়তো সঙ্গে একটা যেটা মনে হয় বা লোকে বলে সেটা হলো যে যেই মেন্সের থেকে ইজিয়ার, এটা কি সত্যি? আমি বিশ্বাস করি না। আমি যেটা বিশ্বাস করি যে দুটো এক্সামই প্রায় একই রকম। জেই মেন এবং ডাব্লিউবিজেই এর কোশ্চেন যদি দেখা যায়, আমি ম্যাথামেটিক্স পড়াই, ম্যাথামেটিক্সের কোশ্চেন আমি দেখেছি যে এমনও আছে জেই মেনের থেকে ডাব্লিউবিজেই এর কোশ্চেন হার্ড, এমন অনেক ইয়ার আছে। সুতরাং ডাব্লিউবিজেই কিন্তু খুব সহজ আর জেই মেন খুব কঠিন এমন ভাবা একেবারেই উচিত নয়। আমার মনে হয় যে স্টুডেন্টটা ডাব্লিউবিজেইতে ভালো র্যাঙ্ক আনতে পারে, সে জেই মেনেও ভালো র্যাঙ্ক আনতে পারে। তো ধরুন অনেকেই তো সায়েন্স নিয়ে পড়ে, সবাই তো আর যেই বা নিটের পরীক্ষা দেয় না। একদম। তো এইসব পরীক্ষা, এই কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য কাদের জন্য দেওয়া উচিত বা কি ধরনের মাইন্ডসেট দরকার? একেবারে। এখন তো আমরা অ্যাকচুয়ালি ইঁদুর দৌড়ের প্রতিযোগিতায় নেমেছি। আমরা সবাই স্রোতের অনুকূলে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা এটা বিশ্বাস করি যে নিট বা ডাক্তারি পড়া মানে আমার একটা সফল জীবন। আমি একেবারে সফলতার শীর্ষে। আমি ইঞ্জিনিয়ার, ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পড়লে, আইআইটি ক্র্যাক করলে আমি জীবনে খুব সফল। কিন্তু আদৌ কি তা হয়? বাস্তবে কি তা সম্ভব? বেশ কিছুদিন আগের ঘটনাগুলোই যদি আমরা একে একে মেলাই, সফলতার কোনো ডেফিনেশন হয় না, এবং সফলতা সম্পূর্ণটা নিজের কাছে। আপনি 3 ইডিয়ট সিনেমা দেখেছেন, আমিও দেখেছি। সেখানে ফারহানের একটা কথা ছিল যে আমি এত ইনকাম করে কি করব, আমি যদি কমও ইনকাম করি, আমি ঘর ছোট হবে, গাড়ি ছোট হবে, এক্স্যাক্টলি, তাতে আমি ভালো থাকবো, আমি আপনাদের জন্য যা কিছু করব মন থেকে করব। তো এটা খুব ইম্পর্টেন্ট। তো এবার ধরুন যারা যেই দিতে চাইছে না, দিয়ে ধরুন অঙ্ক নিয়েই পড়বে আগামী দিনে, তো তাদের জন্য স্পেসিফিক্যালি কিছু বলতে চাই, ধরুন সেটাই হিসেবে স্ট্রিম। আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বলাটা। তার কারণ আজকে আপনি যদি তাকিয়ে দেখেন, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির অনেকগুলো কলেজ আছে যেখানে ম্যাথ অনার্স, ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্সের ছাত্র ভর্তি হয়নি। মানে সেই কলেজগুলোতে যতগুলো সিট, সেই সিট ফাঁকা। একটা সময় ছিল যে সময় আমরা দিয়েছি, আমরা গ্রাজুয়েশন করেছি, সেই সময় সিট পাওয়ার জন্য মারপিট হতো, মানে লিটারেলি দৌড়দৌড়ি হতো। কিন্তু আজ সেই ব্যাপারটা পুরো ভেঙে গেছে। তার একমাত্র কারণ আজকে জেনারেল এডুকেশনের প্রতি ভরসা উঠে গেছে। তার কারণ প্রত্যেকে মনে করে জেনারেল এডুকেশন মানেই আমি একটা সরকারি চাকরি, একটা স্কুল মাস্টার হব বা একটা কলেজ সার্ভিস হব। এবং যেহেতু কোনোভাবে একাডেমিক্স একেবারে, এবং যেহেতু এই দরজাগুলো এখনই পুরোপুরি ক্লোজ, এখন পুরোপুরি বন্ধ করে রাখা, সেই জন্য তারা আর এগোতেই সাহস পাচ্ছে না। আমার মনে হয় এগোনো উচিত। আগামীতে এই জেনারেল এডুকেশন কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে। তার কারণ নিট এবং জেইতে আপনি দেখবেন যেভাবে কম্পিটিশন বাড়ছে, ছেলে মেয়েগুলো যারা মিডিয়াম ক্যাটাগরি তারা তো পাচ্ছে না, বরং তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে, তাদের লাইফটা শেষ করে দিচ্ছে। সেই জায়গা থেকে যদি জেনারেলে যায়, কস্টটাও খুব বেড়ে যাচ্ছে, মানে 25 লাখের মধ্যে 50,000 মানে একটা হিউজ। এবং যেই মেয়ের যতটা কঠিন হচ্ছে, একদম এই কম্পিটিশন আরো বাড়বে। সুতরাং আমার মনে হয় অল্টারনেটিভ দেখা উচিত। অ্যাবসলিউট, রাইট। তো স্যার এবার আমরা কিছু স্টুডেন্টদের কোয়েশ্চেন নিয়ে নেব। একদম। তো 5টা কোয়েশ্চেন ওরা যারা করেছে, যেগুলো কোয়েশ্চেন করেছে তার মধ্যে আমরা টপ 5 সিলেক্ট করে আপনাকে করব। আচ্ছা, এই প্রশ্নগুলো স্টুডেন্টরা পাঠিয়েছে, তার মধ্যে টপ 5 যে কটা আমরা র্যান্ডম সিলেকশন করেছি, কারণ কাউকে আমরা দিতে চাই না, সেজন্য 5টা সিলেক্ট করেছি। তো সিইউইটি ক্র্যাক কিভাবে করব? সিইউইটির জন্য আফটার এইচএস একটা এন্ট্রান্স এক্সাম হয়, সেটাতে প্রিপেয়ার হতে হবে। আমার যেটা ধারণা আছে সেটা হচ্ছে বোর্ডসের যে সিলেবাস, সেই সিলেবাসটাই প্রায় আছে, কোনো কিছু আলাদা নেই। সুতরাং বোর্ডসের যে ছেলেটা ভালো করতে পারে বা যে মেয়েটা ভালো করতে পারে, সে সিইউইটিও ক্র্যাক করতে পারে। বোর্ডসের পড়াটাই ভালো করে পড়তে হবে, তার পাশাপাশি সিইউইটি পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো একটু নেড়ে চেড়ে যেতে হবে তাকে। আচ্ছা, পরের প্রশ্ন হলো ডাব্লিউবিজেই প্রিপারেশন করার জন্য কোনো স্পেসিফিক বইয়ের নাম বলুন প্লিজ।
ডাব্লিউবিজিই প্রিপারেশন করার জন্য স্পেসিফিক বই বলতে যেগুলো আছে মার্কেটে, এমটিজি, আরিয়ান্স বা সেনগেজ, এই বইগুলোই মেনলি চলে। এবার আমি ব্যক্তিগতভাবে বলবো যে প্রচুর পরিমাণে পিওয়াইকিউ প্র্যাকটিস করতে, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করতে এবং বিভিন্ন ধরনের কোশ্চেন করতে। কনসেপ্ট টিচারের কাছ থেকে নিক বা যেখান থেকে ভালো পাচ্ছে সেখান থেকে নিক, কোশ্চেন নিজেরা খুঁজুক, সেলফ স্টাডি করুক, নিজেরা খুঁজুক। বিভিন্ন জায়গা থেকে ডিপিপি অ্যাভেলেবেল, ওরা এখন ভালো বোঝে, টেলিগ্রাম খুললেই কত কিছু ওরা পেয়ে যায়। সুতরাং আমার মনে হয় যেখান থেকে যা পাচ্ছে সবগুলো আঁকড়ে নিক এবং যত পারে প্র্যাকটিস করুক, কেননা এখানে প্র্যাকটিস খুব ইম্পর্টেন্ট। ওকে, পরের প্রশ্ন, জেন পাস দিয়ে কি কোনো ফিউচার আছে? অবশ্যই ফিউচার আছে, এখন তো সব ফিউচার মেডিকেলে। তো স্বাভাবিকভাবে জেন পাস দিয়ে যেহেতু বিএসসি নার্সিং থেকে শুরু করে অনেকগুলো জায়গা আছে, সেখানে যেতে পারে এবং খুব ব্রাইট ফিউচার আছে। তার কারণ আজকে আমি, আপনি, আমরা যেভাবে অসুস্থ হচ্ছি, যেভাবে রোগ বাড়ছে, তাতে করে মেডিকেল ফিল্ড খুব ব্রাইট। অন্য কোনো ফিল্ড যাই হয়ে যাক, মেডিকেল ফিল্ড কিন্তু ডেফিনেটলি পার্সিউ করা উচিত। একদম। আচ্ছা, পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা হয়তো মনে হচ্ছে ক্লাস 10-এরই কোনো ছাত্র বা ছাত্রী করা, সেটা স্ট্রিম সিলেকশন করব কিভাবে বা করে কিভাবে, সরি। আচ্ছা, স্ট্রিম সিলেকশন করার ক্ষেত্রে তাকে মাথায় রাখতে হবে তার নিজেকে, সে আসলে কেমনভাবে পড়তে ভালোবাসে। সে কি খুব গতানুগতিক, মানে মুখস্থ বিদ্যা এটাতে অভ্যস্ত? যদি সে হয় তাহলে সে আর্টসে যাক। যদি সে একটু ভাববে, এটা স্যার বললো, কেন বললো, এটা কেন হলো, আচ্ছা নিউটনের মাথায় কেন আপেলটা পড়লো, অন্য কারোর মাথায় তো পড়তে পারতো। কিউরিয়াস মাইন্ড, হ্যাঁ, এই ভাবনাটা যারা আছে আমার মনে হয় তাকে সায়েন্সে আসা উচিত। আর যে একটু বিজনেস মনস্ক, শুরু থেকেই মানে ছোট থেকেই বিজনেস মেন্টালিটি, বাড়িতে বিজনেস আছে এবং সেটা দেখে সে খুব বেশি ওই দিকে যেতে চায়, তার বা হয়তো অ্যাসপায়ার করে ওদিকে একদম অবভিয়াসলি কমার্সে যাওয়া উচিত। রাইট। পরের প্রশ্ন সেটা হলো ক্লাস 12-এর ম্যাথসে কোন চ্যাপ্টারগুলোয় সব থেকে বেশি ফোকাস করব? সব চ্যাপ্টার। আমি মনে করি ম্যাথ এমন একটা সাবজেক্ট যেটাকে খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র জায়গাগুলোও পড়তে হবে, যেটাকে খুব ভালোভাবে ফোকাস করতে হবে। ম্যাথে একটা স্টুডেন্ট তখনই ভালো যখন তার সম্পূর্ণ বইটা গ্রিপে আছে। যদি সেটা না হয় তাহলে সে ম্যাথসে ভালো স্টুডেন্ট নয়। আর যে সত্যিই ম্যাথে ইন্টারেস্ট পাবে সে সব পড়বে, তার কারণ সবই ইন্টারেস্টিং। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বোর্ডসে রেজাল্ট করার জন্য এসএনদের বইটাকে, আমি যে সময় পড়াশোনা করেছি এখন আমি সেটাই বিশ্বাস করি, এসএনদে আমার কাছে সবচেয়ে পছন্দের রাইটার। আমি আর.এস. আগরওয়াল পড়েছি, আমি সব ধরনের বই পড়েছি, কিন্তু এসএনদে আমার কাছে সবচেয়ে পছন্দের। এটা একদম ব্যক্তিগত মত। আমার মনে হয় কোনো স্টুডেন্ট যদি এসএনদের বইটাকে গিলে খেয়ে ফেলে, সে পরীক্ষাতে 100-তে 100। এবং এটা বলে রাখি যে অনেকে ভাবে এসএনদের বই পড়ে ডাব্লিউবিজেই ক্র্যাক করা সম্ভব নয়, সত্যিই সম্ভব নয়, তার বাইরে অনেক কিছু পড়তে হয়। কিন্তু এসএনদের বই পড়ে ডাব্লিউবিজেই বা যেই মেন এক্সামের জন্য যে অ্যাডভান্টেজ একটা স্টুডেন্ট পাবে সেটা অন্য কোনো বই পড়ে পাবে না। এটা খুব ভালো একটা অ্যাডভাইস, এটা কাজে লাগবে। ইউটিউবের জার্নি শুরু কিভাবে? ইউটিউবের জার্নি শুরু এক প্রকার অফলাইন থেকেই অনলাইনে শিফট, এবং অনলাইনে কোথায় যাব সেই জায়গাতে ইউটিউব প্রধান মাধ্যম হয়ে আমাদের সামনে আছে যেহেতু, সুতরাং সেটাকেই আঁকড়ে নেওয়া। আমি অ্যাকচুয়ালি খুব ছোটবেলা থেকে প্রাইভেট পড়াই। আমার লড়াইটা সেভাবেই গড়ে উঠেছে যে আমাকে নিজেকে পড়তে গেলে আমাকে আনুষঙ্গিক অন্যান্য কাজ করতে হবে, এবং সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি যেহেতু নিজে পড়ছি তাই আমার কাছে পড়ানোটা অনেক বেশি কমফোর্টেবল, এবং বাবাকে ছোটো থেকে দেখেছি পড়াতে, যার ফলে আমি খুব ছোটোবেলা থেকেই ক্লাস 8 থেকে প্রাইভেট পড়ানো শুরু করি এবং সেটা কন্টিনিউ হয় 2017 থেকে 2019। ওই টাইম পিরিয়ডটাতে আমি আফটার গ্র্যাজুয়েশন খুব প্রফেশনালি এবং খুব ডেডিকেটেডলি প্রাইভেটটা পড়াচ্ছি। হঠাৎ করে যে লকডাউন কাট দিল, যে অফলাইন প্রাইভেট টোটালি বন্ধ, সেই জায়গাতে আমি ভেবাচাকা খেয়ে গেছি। মার্চ 2020। হ্যাঁ, আমি ভাবলাম কি হবে এবার, মানে আমার তো ভাড়া বাড়িতে থাকা, সমস্ত কিছু মিলিয়ে এমন জায়গা দাঁড়িয়ে গেছি যে দুবেলা দুমুঠো খাওয়া, এমনকি পেট চালানোর মতো টাকা নেই। এবং সেই জায়গাতে যে অফলাইনে ছেলেমেয়েগুলো পড়তো তারাও হতাশ যে তারাও পড়তে পারছে। দেন সেখান থেকে বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে যে স্টুডেন্টরাই বললো যে স্যার আপনার ক্লাসগুলো তো ভালো লাগছে। এবার আমি বেসিক্যালি প্রাইভেট করে এই কারণে পাঠাতাম যে আমার ঘরে না আছে লাইট সেট আপ, না আছে একটা ভালো ফোন, না কিছুই, মানে কিছুই নেই একেবারেই। মানে ওই ভাঙা পায়ে খেলা আর কি, এরকম একটা ব্যাপার। ভাঙা ট্রাইপড নিয়ে আমি কাজ করছি। সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল এগুলো যথাসম্মত নয় ইউটিউবে দেওয়ার জন্য।
তো তারপর স্টুডেন্টরাই রিকমেন্ড করলো যে স্যার একটা দুটো ভিডিও দিয়ে দেখুন, আপনি তো পড়াচ্ছেন ভালো, আলটিমেট লাইট ক্যামেরা সাউন্ড এইসবের বাইরে পড়ানোটা অনেক বেশি ম্যাটার করে। তো আমি তখন ভাবলাম যে দিয়ে দেখি, তারপরে আস্তে আস্তে এগিয়ে যাও। একেবারে। তো বাংলার শিক্ষার এখন যা অবস্থা এ নিয়ে আপনি সবাই অবগত। তো কারেন্ট যে পরিস্থিতি পশ্চিমবঙ্গের শিক্ষার যে ব্যবস্থার, সেটা নিয়ে শিক্ষক হিসেবে আপনার কি মতামত? অ্যাকচুয়ালি শিক্ষক হিসেবে মতামত অনেক কিছু, কিন্তু মতামতের থেকে বেশি যেটা আছে সেটা ডিপ্রেশন, আচ্ছা। যে আমরা কোন পথে যাচ্ছি। অ্যাকচুয়ালি কালা এবং বোবা হলে আমার মনে হয় এই পৃথিবীতে বাঁচতে আমার খুব সুবিধা হতো। এটা কেন? তার কারণ আমি যেগুলো শুনছি, যেগুলো দেখছি, সেগুলো বলতে না পারার যে কষ্ট, সেটা আমাকে ডিপ্রেসড করে। প্রতি রাতে এই একটাই জায়গা আমাকে প্রচন্ড ডিপ্রেসড করে, সেটা হচ্ছে যে শিক্ষা সমাজের মেরুদণ্ড। আর আজ এত বছর ধরে, আমি কোনো গভর্নমেন্ট কোনো কিছুকে বলছি না, পুরো সোসাইটি এবং পুরো সিস্টেমটা অ্যাজ এ হোল, যেভাবে সিস্টেমটা শিক্ষাকে কাফন পরিয়েছে, মারা তো গেছে অনেকদিন আগে, কাফন পরিয়েছে, সেই কাফনে শেষ কিছুদিন ধরে কাফন পরানো দেহটাকে নিয়ে কবরস্থ করা হলো। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আর আমরা যারা টিপ টিপ ঢিপ ঢিপ করে জ্বলছি, আমরা চেষ্টা করছি সেখান থেকে কিছুটা বিকল্প খোঁজার। আমরা জানি না এই এত বড় সিস্টেমের বিরুদ্ধে লড়াইটা কতটা ডিফিকাল্ট আমাদের কাছে, কিন্তু আমরা চেষ্টা করছি। স্কুল থেকে শুরু করে কলেজ, সবকিছুতেই, বিশেষত সরকারি সবকিছুতেই সবটা শেষ হয়ে গেছে। এখানে ওই হীরক রাজার দেশে সেই কথাটাও তো মনে পড়ে যে এরা যত বেশি জানে তত কম মানে। সে কারণে কি শিক্ষাটা প্রথম অ্যাটাক করা হচ্ছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি তো তাই। শিক্ষাটাকে প্রত্যেকটা সরকার, প্রত্যেকটা গভর্নমেন্ট, প্রত্যেকটা সিস্টেম অ্যাটাক করার পিছনে যেটা কারণ, সেটা হচ্ছে যে সবাই যদি সবকিছু শিখে যায় তাহলে তো প্রশ্ন করবে। আরে প্রশ্ন করা তো বারণ আছে, প্রশ্ন করলে সবটা তো খোলামেলা হয়ে যাবে, সব জানতে পারবে। সেই জন্য অ্যাকচুয়ালি প্রশ্ন করার জায়গা, অর্থাৎ কণ্ঠটাকে রোধ করা, এটার প্রথম চেষ্টা। আজকে আমি এখানে বসে কথাগুলো বলছি, এই বলার অধিকারটা কবে আমার কাছ থেকে ছিনিয়ে নেবে জানি না। তার কারণ আমি শুনছিলাম ইউটিউবে এমন কিছু পলিসি আসছে যে আমি কি কথা বলবো তার উপর রেস্ট্রিকশন থাকবে, যে আমি আসলে কোন কথাগুলো বলতে পারবো, কোন কথাগুলো বলতে পারবো না। বাংলা মিডিয়ামে বা বাংলা স্কুলগুলো যেগুলো সরকারি চালায়, সেখানে দাঁড়িয়ে আজকে সায়েন্সের টিচারের অভাবে সায়েন্সের স্ট্রিমটাই অনেক জায়গা থেকে উঠে যাচ্ছে। তো এখানে দাঁড়িয়ে স্টুডেন্টরা কি করবে? আজকে আমাদের কাছে, আমরা যদি সার্ভে করি দেখি, ওয়েস্ট বেঙ্গলে শিক্ষকের অভাব নেই, প্রচুর ভালো শিক্ষক আছে, আমি বিশ্বাস করি প্রচুর ভালো শিক্ষক আছে, কিন্তু সেই শিক্ষককে ব্যবহার করা সেইটা পারছে না। এটা সরকারের ব্যর্থতা। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে বিশেষত সরকারি স্কুলগুলো বন্ধ করে দেওয়ার পিছনে গভর্নমেন্টের যেটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আসলে এখন এডুকেশনে জিএসটি 18% সম্ভবত, তো 18%, সেই জায়গা থেকে প্রাইভেট স্কুলের হাতে যদি সবটা ছেড়ে দিতে পারে, সেখান থেকে অনেক বেশি ইনকাম জেনারেট হবে। গভর্নমেন্ট ইনভেস্ট কম করবে, ইনকাম বেশি জেনারেট হবে, গভর্নমেন্ট তো সেটাই চাইবে। এবং পড়বে তারা যারা আসলে সম্ভ্রান্ত পরিবারের ছেলেমেয়ে, যারা গরিব, তারা আসলে পার্টির কাজ করবে, ঝান্ডা ধরবে। সায়েন্স পড়া বা জেই বা নিট নিয়ে তো অনেকেই পড়াচ্ছে, আবার আপনারাও শুরু করলেন। একদম। তো এসওই বাংলা কি কোথাও ছাত্রদের কোনোভাবে এতে আলাদা করে হেল্প করছে? আলাদা করে হেল্প বলতে, বাংলার ছাত্রছাত্রীদের মধ্যে কিছু প্রবলেম আছে, আমি যেটা ফিল করেছি, যে ওরা ধরুন অন্যান্য ল্যাঙ্গুয়েজের থেকে বাংলাতে বেশি অভ্যস্ত। এবং আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যে মাতৃভাষায় বিজ্ঞান চর্চা, এটা তো বহুদিন আগে থেকে এর জন্য কাজ চলে আসছে। এটা খুব ইম্পর্টেন্ট, এই কারণেই ইম্পর্টেন্ট যে এই আমি আর আপনি কথা বলছি, বাংলাতে কথা বলছি, যতটা শ্রুতি মধুর লাগছে এবং আমরা যতটা কানেক্ট হতে পারছি, এটা অন্য কোনো গ্রহণযোগ্য হচ্ছে, একেবারে অন্য কোনো ভাষাতে হতো না। একজন টিচার যখন বোর্ডের সামনে বাংলাতে কন্টেন্ট ডেলিভারি করছে, একজন স্টুডেন্ট যখন বাংলাতে সেটা বুঝছে এবং সে বাঙালি স্টুডেন্ট, তখন তার কাছে এটা অনেক বেশি প্রেফারেবল। বাঙালিদেরকে বর্তমান সময়ে যেভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, একটা মানে এখন একটা এমন একটা চল এসে গেছে যে বাঙালি টিচার পড়াবে, হবে না, মানে এই ব্যাপারটা। আমার ছেলে
কোনো হিন্দি ভাষী টিচারের কাছে পড়বে, এই মিথটাকে আমরা ভাঙতে চাইছি। আমরা এটা বোঝাতে চাইছি বাংলাতে একটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আছে, একটা যাদবপুর ইউনিভার্সিটি আছে, এবং আরো অনেক ভালো ভালো কলেজ আছে বাংলাতেও সেই মেধাটা আছে, যারা একদম, করতে পারবে। যেখান থেকে অনেক ভালো টিচার আসলেই আছেন। তাদেরকে হয়তো কেউ চিনছে না, এবং তাদেরকে সেই আলোতে আনার চেষ্টাটা এসওই বাংলা করছে। আমাদের এসওই বাংলার যে টিচার, তারা সবাই স্থানীয়, তারা সবাই অফলাইনে পড়াতো, তাদের কোনো অনলাইন এক্সপেরিয়েন্স নেই। আমরা তাদেরকে এনে অনলাইনে বসাচ্ছি এবং প্রমাণ করছি যে তারাও আসলে পড়াতে পারে। এবং আরো একটা বিষয় এখানে বলার, যে আমরা কিন্তু আমাদের চ্যানেলে বিশেষত কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ারকে টিচার বানাচ্ছি না, আমরা টিচারকেই টিচার বানাচ্ছি। এই যুগে টিচাররা বাচ্চাদের মনোযোগ কিভাবে ধরে রাখবে? ছোট্ট গল্প বলছি। আমার এক শিক্ষক, মানে আমি তার সাহচর্যে বলতে আমি সরাসরি তার কাছ থেকে শিক্ষা পাইনি, আমার বাবাদের সময়ের শিক্ষক, কিন্তু আমি তার সাথে বেশ কিছু কথোপকথন করেছি এবং আমি প্রচন্ড রেসপেক্ট করি সেই মানুষটাকে। শিক্ষারত্ন পুরস্কার পেয়েছিল সেই সময় পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে। এই একজন শিক্ষক যার কথা আমি বলতে যাচ্ছি, তিনি একজন স্কুলের হেডমাস্টার। তিনি টেস্টের পর থেকে মাধ্যমিক পর্যন্ত স্কুলের হোস্টেলে থাকতেন শুধু স্টুডেন্টদেরকে গাইড করার জন্য, এবং যারা হোস্টেলে থাকতো না, যারা স্থানীয় জায়গাতে পড়াশোনা করতো, একটা স্টুডেন্টকে ভোরবেলা তাকে ঘুম থেকে তুলে দেওয়া, যে পড়তে বসবে তাই জন্য ঘুম থেকে তুলে দেওয়ার জন্য, গ্রামের স্কুল তো মাঠ পেরিয়ে তিনি যাচ্ছিলেন, এবং তাকে চোর বা ডাকাত ভেবে গ্রামের লোকেরা মারতে যাচ্ছিল, দেখলো তারপর হেড স্যার। এই ডেডিকেশন আজকে কোথায়? আজকে আমরা টিচিংটাকে শুধু প্রফেশন হিসাবে বেছে নিচ্ছি। আমরা ভাবছি যে টিচিং এ খাটনি কম, আমরা ভাবছি টিচিং এমন একটা পেশা যেখানে ইনকাম বেশি, আমাদের কষ্ট কম করতে হবে, আমরা টিচিং, এইটা টিচারের মাইন্ডসেট। এটাও একটা পয়েন্ট, এটা একটা ফল ব্যাক অপশন হয়ে থেকে গেছে, যে সবকিছু চেষ্টা করবো, কিছু না পেলে হয়তো টিচার হয়ে যাবে। এটাও কি কাজ করছে কোথাও? হ্যাঁ, এটা কাজ কিছু করছে। ক্ষেত্রে। এবং বিশেষত গভর্নমেন্ট যেভাবে টিচারদেরকে বারবার অনীহা, একটা খারাপ চোখে দেখা, এই ব্যাপারটা করছে, বার্ডেন, একটা কস্ট বার্ডেন, একদম, এটাও কিছুটা দায়ী। এর পরের স্টেপটা নিয়ে কথা বলতে চাইবো। ধরুন যখন হলো এই সময় দাঁড়িয়ে এত কলেজে হচ্ছে, ইঞ্জিনিয়ারিং হোক কি অন্য স্ট্রিমেও হচ্ছে, সেই অনুরূপ কিন্তু চাকরি বাড়ছে না, সুযোগ। একদম। তো এদের মধ্যে অবশ্যই এই জিনিসটা আসছে যে পাশ করে করব কি। তো সেই জায়গাটা, সেই মাইন্ডসেটটা, সেটা নিয়ে কি করা যায়? আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আমি এই মুহূর্তে যেটা প্রেফার করি সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। আমি কি কোর্স করছি তার থেকে বেশি ইম্পর্টেন্ট আমি কি স্কিল বাড়াচ্ছি। আজকে একটা ছেলে বা একটা মেয়ে সায়েন্স পড়তে পড়তে সে যদি তার সাইডে এডিটিং শেখে, সে যদি তার সাইডে গ্রাফিক্স ডিজাইন শেখে, সে যদি তার সাইডে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখে, ভালো একটা একদম সে অনেক বেশি সফল হবে যদি শুধুমাত্র গতানুগতিক পড়াশোনা করে একজন ইঞ্জিনিয়ার তৈরি হয় তার থেকে। আজকালকার বাচ্চাদের ইয়ার লং মোটিভেট রাখা খুব খুব ডিফিকাল্ট, সেই মোটিভেশন একদম। তো সেটা কিভাবে পসিবল করেন? এটা আপনি খুব সত্যি কথা বলেছেন, এবং এটা প্রত্যেকটি স্টুডেন্টের ক্ষেত্রেই, যে আজকের যুগে রিলস, ফোন খুললেই দেখছে কেউ নাচছে, বা দেখছে যে ফ্রি ফায়ার এত সুন্দর খেলা হচ্ছে, বন্ধুরা খেলছে, সেই জায়গাতে কনসিস্টেন্সি ধরে রাখা ইটস মোর ডিফিকাল্ট। বাট আমি মনে করি ইটস টেন্ডস টু ইম্পসিবল, বাট ইম্পসিবল নয়, চাইলেই পারা যায়। আমি যেটা করি, আমার ব্যক্তিগত যে পড়ানো, সেখানে আমি যেটা করি সেটা হচ্ছে যে একটা টিচার যদি ক্লাসে এসে, স্টুডেন্ট যেটা চাইছে যে নাচুক, টিচার নাচতে নাচতে পড়াচ্ছে। আপনি তারে জামিন পার সিনেমা দেখেছেন আমির খানের, সেখানে টিচার নাচতে নাচতে ক্লাসে ঢুকছে। আমার মনে হয় এই ইনভলভমেন্টটা যদি কোনো টিচার করতে পারে তাহলে কনসিস্টেন্ট ধরে রাখা সম্ভব। এনগেজমেন্ট, একদম। এবং প্রত্যেকটা ক্লাস আমি চেষ্টা করি নতুন ভাবে ডিজাইন করতে, প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু রাখতে, যাতে একটা স্টুডেন্ট যার 5 মিনিট দেখার ধৈর্য নেই, সে 2 ঘন্টা বসে আমার ভিডিওটা দেখে। তো পরের যেটা রয়েছে, প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে, ধরুন সায়েন্স না পাওয়া জীবন বৃথা, এটা কি সত্যি? একদম বিশ্বাস করি না, আমি একদম বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি নিজের উপরে যে ভরসা রাখতে পারে না তার জীবন বৃথা। আজকে আপনি ভাবুন সিকিউরিটি কোথায়? গভর্নমেন্ট সার্ভিসম্যানও 7 বছর বা 8 বছর পর গভর্নমেন্ট সার্ভিস থেকে বিতাড়িত, তাহলে আপনি সিকিউরিটি খুঁজছেন। আমাদের সব সময় বলা হয় যে একটা সিকিউর লাইফ, সিকিউর লাইফ। আমি এটা অত্যন্ত বিরোধী। আমি মনে করি নিজের উপর ভরসাটাই আমার সিকিউরিটি, এবং সেটা যতদিন আছে ততদিন আমি যে কোনো ফিল্ডে বেটার কিছু করতে পারি। আমার বন্ধু জগন্নাথ দেব মন্ডল, সে একজন কবি, সে সায়েন্স নিয়ে পড়েনি,
কিন্তু সে কিছুদিন আগে শক্তি চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। এই যে ছিনিয়ে নেওয়া, এটা দরকার, এবং যদি সেলফ বিলিভ থাকে এটা সম্ভব। যে যে কাজটা করছে সে সেটাতে পারদর্শী হয়ে উঠুক, সে সেটা এত ডেডিকেটেডলি করুক যে কেউ যেন তাকে ধরে না রাখতে পারে। সে প্রত্যেকটা মানুষের জীবনে সে পারে শেকল ছেঁড়া ইতিবৃত্ত রচনা করতে। আমার মনে হয় সেইটা চেষ্টা করা উচিত। সে যে ফিল্ডেই আছে সেই ফিল্ডেই সে দুর্ধর্ষ ভালো করতে পারে যদি সে শিকল ছিনতে জানে। রাইট। এত ছাত্রছাত্রী, ধরুন এত মতামত, তারই মাঝে আপনি এবং আপনার টিম একটা কনস্ট্যান্ট মোটিভেশন নিয়ে কাজ করে চলেছেন। সিক্রেটটা কি? এর সিক্রেট হচ্ছে একেবারেই আমাদের যে ভাবনা, আমরা যে জায়গা থেকে শুরু করছি। আমরা প্রত্যেকটা টিচার, আমি প্রত্যেকটা টিচার যাদেরকে নেওয়া হয় আমার চ্যানেলে, যাদেরকে আমার চ্যানেলে একসাথে, মানে আমরা হায়ার বলি না, আমরা সহসঙ্গী, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, এই প্রত্যেকটা টিচার আমার কথাতে মোটিভেটেড বা আমার আদর্শতে মোটিভেটেড, বা কোথাও গিয়ে আমার আইডিওলজি তার আইডিওলজি ম্যাচ করছে তাই জয়েন করছে। কোনো টিচার যদি এমন হতো শুধু টাকার জন্য জয়েন করছে, তাহলে সেটা পারত না। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় আপনারা স্কুলেও গেছিলেন, একদম ভিজিট করেছিলেন, তো কেমন ফিডব্যাক পেলেন ওদের সাথে কথা বলে? খুবই ভালো। স্টুডেন্টের সাথে মিট করা, আমার মনে হয় আমি ক্যামেরার বাইরে বেরিয়ে যে স্টুডেন্টদের সাথে সাক্ষাৎ, এটা আমার মনে হয় সত্যিই আমার জন্য খুব প্রেরণাদায়ক, খুব মোটিভেটিং লাগে আমাকে এই কাজগুলো করে। ছাত্রছাত্রীদের কাছে যখন যাই তখন যে মানে ভালোবাসা, এবং আপনি দেখবেন এই সময়টাতে মানুষ যে ভালোবাসে সেটা নিখাদ, একদম নিখাদ ভাবে ভালোবাসে। এটা আর বড় হয়ে থাকবে না। তার ভালোবাসার পিছনে অনেক ব্যবসা থাকবে, অনেক শর্ত থাকবে, কিন্তু এই যে ভালোবাসাটা পাওয়া, এটা আমাদের কাছে বিরাট বড় প্রাপ্তি, আমাদের কাজের জন্য বিরাট ইন্সপিরেশন। তো এই ভালোবাসার খোঁজে কোথাও আমিনুল স্যার নিজের দাম্পত্য জীবন, নিজের বাকিটা সেটা ম্যানেজ করে কি করে? স্যাক্রিফাইস। আমি মনে করি প্রত্যেকটা টিচারের পরিবার স্যাক্রিফাইস, এবং আমার পরিবারও সেটাই করছে। আমার পরিবারের প্রত্যেকটা মানুষ, ওয়াইফ থেকে শুরু করে আমার বাবা মা, আমার ভাই, আমার ফুল ফ্যামিলি প্রচন্ড স্যাক্রিফাইস করে। আজকে তারা যদি স্যাক্রিফাইস না করতো, আমি আপনার সাথে এখানে বসেও থাকতে পারতাম না, এতক্ষণ কথাও বলতে পারতাম না। তারা বিশ্বাস করে আমি যে কাজটা করছি সেটা অনেক বড় কাজ, এবং অনেক বড় স্বার্থের জন্য, অনেক বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হয়। আজকে একটা দিনের মধ্যে আমার ওয়াইফের সাথে আমার কথা হয় 5 মিনিট, 4 মিনিট, 2 মিনিট, কোনোদিন সারাদিন কথা না বলে ঘরে গিয়ে দেখি ঘুমিয়ে পড়েছি। এই যে স্যাক্রিফাইস লেভেল, এটা শুধুমাত্র একটা বৃহৎ স্বার্থ ছাড়া সম্ভব হতো না। এটা রেগুলারলি হয়? রেগুলারলি। তো সেখানে দাঁড়িয়ে কোথাও সম্পর্কগুলো একটু মনে হচ্ছে না যে সেখানে কোনো প্রায়োরিটি তেমন ভাবে দেওয়া হচ্ছে না? আমি মনে করি না যে সম্পর্কে প্রায়োরিটি দেওয়ার জন্য সময় দেওয়া ইম্পর্টেন্ট। আমি মনে করি সম্পর্কে প্রায়োরিটি দেওয়ার জন্য আমি কতটা ভিতর থেকে ভালোবাসি সেটা ইম্পর্টেন্ট, এবং সেটা দেখানো নয়, সেটা অনুধাবন করা যে অপরদিকের মানুষ এবং আমরা দুজন কতটা ভালোবাসি। আপনাকে দেখে ছোট ছোট বাচ্চারা আবার স্বপ্ন দেখছে কিছু করার, জীবনে কিছু অ্যাচিভ করার, তো সে জায়গায় তাদেরকে কি বলতে চাইবেন? অ্যাকচুয়ালি এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমাকে দেখে স্বপ্ন দেখার থেকে আরো অনেক বড় বড় মানুষ আছে যাদেরকে দেখে স্বপ্ন দেখা যায়। অ্যাকচুয়ালি যাদেরকে দেখে আমি স্বপ্ন দেখি, আমিও এখনো স্বপ্ন দেখছি, এবং আমি অ্যাকচুয়ালি যাদেরকে দেখে স্বপ্ন দেখি তারা অনেক বড় মানুষ। তো আমি বিশ্বাস করি আমি সেই জায়গাতে পৌঁছতে কখনোই পারবো না, বা হয়তো পারি। আমি আমার জায়গা থেকে কাজ করছি। হ্যাঁ, গুটি কতক মানুষকে যদি ইন্সপায়ার করতে পারি, ছেলে মেয়েকে যদি ইন্সপায়ার করতে পারি, তাহলে আমি তাদেরকে যেটা বলবো, আমি একটা কবিতা লিখেছিলাম শেষ কিছুদিন আগে, এবং সেই কবিতাটা আমি ইউটিউবে আমার চ্যানেলে বলেওছিলাম, লেগে থাকতে জানতে হয়। কাক ভোর থেকে মাঝ রাত পর্যন্ত লেগে থাকতে জানতে হয়। কোনো কিছুই ঠিকঠাক না থাকলেও সব কিছুকে উজাড় করে লেগে থাকতে জানতে হয়। লেগে থাকতে জানতে হয় নিজের শেষটুকু দিয়ে। তো এটা আমার মনে হয় প্রত্যেকটি ছেলে মেয়ে যদি মেনে চলে, পরিশ্রম এর বিকল্প কিছু হয় না। তুমি কতটা ট্যালেন্টেড এটা ম্যাটার করে না, তুমি কতটা পরিশ্রমী এটা ম্যাটার করে। তুমি যদি পরিশ্রমী হও, তুমি জীবন যুদ্ধে জয়ী হবে, কারণ কুছ কিয়ে বিনা যাই যাই কার নেহি হতি, আর কোশিশ করনে वालों की कभी हार नहीं। বাহ, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। টিম ম্যাট্রিকুলার তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আশা করি আপনার এই সেশনটা স্টুডেন্টদেরকে খুব হেল্প করবে। একদম। এবং আমি লাস্ট কিছু কথা স্টুডেন্টদের জন্য বলতে চাই, সেটা হচ্ছে যে এই সবটা তোমরা শুনলে, দেখলে, হয়তো মজা পেলে বা হয়তো পেলে না, কিন্তু এগুলোতে কিচ্ছু যায় আসে না। যেটাতে যায় আসে সেটা কতটা শিখলে। তো
তো আমি আশা করি এই পুরো কাজটা বা এই পুরো জায়গাটা থেকে তোমরা শিখতে পারলে, এবং যেটুকু শিখতে পারলে সেটুকু তোমরা তোমাদের জীবনে কাজে লাগাতে পারবে। কোনো কিছুই যেন বৃথা না যায়, তার কারণ বৃথা পরিশ্রম করে কোনো লাভ নেই।